তৃণমূল কংগ্রেস রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বারবার নির্বাচন কমিশনকে টার্গেট করার চেষ্টা করছে। তাকে আবার ভ্যানিশ কুমার না কি বলছে। আমি কয়েকদিন আগে বলছিলাম যে আসল নামটা বলতে পারছে না। ভ্যানিশ কুমারের আসল নাম যদি তৃণমূল দিত, যেটা ভেতরে দিচ্ছে সেটা হচ্ছে পালিশ কুমার। তৃণমূলকে এইভাবে পালিশ কেউ করতে পারেনি যেভাবে উনি পালিশ করছে। তৃণমূলে তো গোষ্ঠীদ্বন্দ্বই তো আছে, আর কি আছে? তৃণমূল বলে কিছু আছে নাকি? তৃণমূলে যদি পুলিশ যদি না থাকে তাহলে দেখবেন তৃণমূলটাই থাকবে না, উবে চলে যাবে। 1946 সালের যে কলকাতাতে দাঙ্গা হয়েছিল, যাকে গ্রেট ক্যালকাটা কিলিংস নামে সবাই চেনে, সেই ধরনের দাঙ্গা হাঙ্গামা আবার বাংলা জুড়ে পড়বে, তারই প্রস্তুতি চলছে। হুমায়ুন কবির হোক বা শাহজাহান হোক বা অন্য কেউ হোক, সব সেই সময় দেখবেন এক হয়ে যাবে, কেউ আলাদা আলাদা থাকবে না। এখন তৃণমূলের সাথে আছে, যেদিন এই পার্সেন্টেজটা 40%-এর উপরে হবে, সেদিন দেখবেন সব রসুনের পেছন দিকে একদিকে সব গিয়ে একসাথে হবে। সে আইপিএস হুমায়ুন হোক বা মূর্খ হুমায়ুন, পাঞ্চারওয়ালা হুমায়ুন কবির হোক, দুই হুমায়ুন কবির এক হয়ে যাবে। এই যুদ্ধ পরিস্থিতিকে কাজে লাগিয়ে বেশি বেশি সিলিন্ডার বুক করে এরোর নামে বেনামে যাতে জমা করতে না পারে, সেই জন্য এই নিয়ম কানুন চালু করছে। সবাই সাধারণ মানুষ, যে কোনো সাধারণ মানুষের একটা সিলিন্ডারে 1 মাস যায় বা 30-35 দিন চলে যায়। সেই হিসেবে ডবল সিলিন্ডার মানে তার মিনিমাম 60 দিন যাবে। তো 60 দিনের জায়গায় 35 দিনের একটা গ্যাপ পিরিয়ড দেওয়া হয়েছে, 35 দিন পর পর গ্যাস দেওয়া হবে। এখন পুরো বিষয়টি কোর্টের দেখে রেখে চলছে। এই যে লিস্ট বেরিয়েছে, অর্থাৎ যারা আন্ডার অ্যাডজুডিকেশনের ছিলেন তাদের নাম কিন্তু কমিশন বের করেনি। প্রথম কথা হচ্ছে এটা, তাদের নাম যে লিস্ট, সেই লিস্ট তৈরি হয়েছে হচ্ছে জুডিশিয়াল অফিসারদের দ্বারা। আমাদের জেলাতেও 6 জন জুডিশিয়াল অফিসার সেই কাজ করছে। জুডিশিয়াল অফিসারদেরকে নিয়োগ কে করেছে? কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন, সুপ্রিম কোর্টের আদেশ বলে। সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে তিনি সেটা করেছেন। তো স্বাভাবিকভাবে পুরো বিষয়টি এই মুহূর্তে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে। তৃণমূল কংগ্রেস রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বারবার নির্বাচন কমিশনকে টার্গেট করার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ সবাইকে আমরা সচেতনতার সাথে বলবো, সচেতন হতে বলবো যে পুরো বিষয়টি যেহেতু সুপ্রিম কোর্টের দেখে রেখেছে, পুরো বিষয়টি বুঝুন। এবং সুপ্রিম কোর্টের উপর ভরসা যদি আমাদের না থাকে, ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি যদি ভরসা না থাকে, তো স্বাভাবিকভাবে আমাদের তো ভারতবর্ষের প্রতি ভরসা থাকবে না। তৃণমূল কংগ্রেস অযথা এখানে অর্থাৎ বাংলায় এই ধরনের সমস্যা সৃষ্টি করেছে। ভারতবর্ষের অন্যান্য সব জায়গাতে আমাদের আগে এবং পরে যেখানে এসআইআর শুরু হয়েছিল, সব জায়গায় নিশ্চিন্তভাবে এবং খুব মানে কি বলবো, পিসফুলি শান্তি শৃঙ্খলা বজায় রেখে এসআইআর কমপ্লিট হয়ে গেছে। বিহার, উত্তরপ্রদেশ, অনেক জায়গায়। একমাত্র ঝামেলা এখানে হচ্ছে গঙ্গারামপুরে তৃণমূল নেতা প্রকাশ্যে গুলি চালিয়েছে, ওপেন বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো কমিশনের কাছে কি আপনারা জানাবেন যে বাজেয়াপ্ত করা? তৃণমূলের কর্মীকে তৃণমূলের দেখুন, আমি যা খবর পেয়েছি, তৃণমূলের কর্মীর উপরে তৃণমূল কংগ্রেসের কোন একজন নেতা তিনি গুলি চালিয়েছেন, এবং এটাই বর্তমানে তৃণমূল কংগ্রেসের পরিস্থিতি। আমরা নির্বাচন কমিশনকে বলবো কড়া হাতে বিষয়টি দমন করার জন্য। আর যদি নির্বাচন কমিশন এটা করতে না পারে, অর্থাৎ জেলা প্রশাসন যদি কিছু না করে, প্রয়োজনে আমরা এই নির্বাচনের মধ্যে আন্দোলন করতে বাধ্য হবো, ডিএম অফিস ঘেরাও করবো। রাজ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব মনে করছেন? গোষ্ঠীদ্বন্দ্ব? তৃণমূলে তো গোষ্ঠীদ্বন্দ্বই তো আছে, আর কি আছে? তৃণমূল বলে কিছু আছে নাকি? তৃণমূলে যদি পুলিশ যদি না থাকে তাহলে দেখবেন তৃণমূলটাই থাকবে না, উবে চলে যাবে। দাদা, ভোটের আগে ভাঙড়ে বিস্ফোরণ কাণ্ড এবং তদন্তের ভার পড়েছে এনআইএ এর উপরে। পেছনে বড় ষড়যন্ত্র মনে করছে তদন্তকারী সংস্থা। উদ্ধার করেছে 84টি বোমা। কি বলবেন? দেখুন, ভাঙড়কে শওকত মোল্লা অ্যান্ড কোম্পানিকে দিয়ে তৃণমূল কংগ্রেস বর্তমানে যেন তেন প্রকারের ওই সিটটা জিততে হবে, আইএসএফ এর কাছ থেকে জোর করে নিতে হবে, এই মানসিকতার জন্য ভাঙড়ে এখন ভয়ঙ্কর পরিস্থিতি। ভয়ঙ্কর ভাঙড় সত্যজিৎ রায় থাকলে সিনেমা বানাতো, তো বা লালমোহন বাবুর উপন্যাস হতো। বাস্তবিক পরিস্থিতি এখন সেটাকে একটা যুদ্ধক্ষেত্রে, রণক্ষেত্রে পরিণত করেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস অ্যান্ড কোম্পানি। আমি নির্বাচন কমিশনকে বলবো বিশেষভাবে দৃষ্টি দিয়ে ভাঙনের নির্বাচনকে দেখতে, যাতে শওকত মোল্লা এবং তার গুন্ডারা এই গুন্ডামি বদমাশি যেন করতে না পারে। রাজ্যে মুসলিমদের কোনো নেতা নেই, তাই মুসলিমদের নেতা করতে হুমায়ুন কবিরের সঙ্গে একজোট বেঁধেছেন আসাউদ্দিন ওয়েসি। এই নিয়ে আজকে তারা জয়েন্ট প্রেস কনফারেন্স করেছেন, কি বলবেন? দেখুন, আমরা বরাবরই এই সাম্প্রদায়িক রাজনীতির যে কুফল, মুসলিম তোষণের রাজনীতির যে কুফল, সেই কুফলের দিকে বরাবরই দৃষ্টিপাত করাতে চেয়েছি। বাংলার মানুষকে বারবার বলেছি যে তৃণমূল কংগ্রেস যে তোষণ করছে, এই তোষণের ফলে আগামী দিনে একটা জিন্না, একটা সোহরাওয়ার্দীর জন্ম হবে, এবং এই বাংলার ভবিষ্যতে আবার 1946 সালের যে কলকাতাতে দাঙ্গা হয়েছিল,
যাকে গ্রেট ক্যালকাটা কিলিংস নামে সবাই চেনে, সেই ধরনের দাঙ্গা হাঙ্গামা আবার বাংলা জুড়ে করবে। তারই প্রস্তুতি চলছে এগুলো। আগামী 20 বছর পরে হোক, 30 বছর পরে হোক, বাংলায় আবার বিভাজনের বিভীষিকা এরা নিয়ে আসবে, এই সমস্ত শক্তিরা নিয়ে আসবে। হুমায়ুন কবিরকে কি তাহলে মুভ করা হচ্ছে মুসলিম তরফ থেকে? দেখুন, হুমায়ুন কবির হোক বা শাহজাহান হোক বা অন্য কেউ হোক, সব সেই সময় দেখবেন এক হয়ে যাবে, কেউ আলাদা আলাদা থাকবে না। এখন তৃণমূলের সাথে আছে, যেদিন এই পার্সেন্টেজটা 40%-এর উপরে হবে, সেদিন দেখবেন সব রসুনের পেছন দিকে একদিকে, সব গিয়ে একসাথে হবে। সে আইপিএস হুমায়ুন হোক বা মূর্খ হুমায়ুন, পাঞ্চারওয়ালা হুমায়ুন কবির হোক, দুই হুমায়ুন কবির এক হয়ে যাবে। তাহলে ওয়েসি যে এই যোগদানের পরে বলছে যে তৃণমূল বারবার করে জিতছে মুসলিম ভোটে, কিন্তু রাজনীতির বঞ্চিত করছে, আবার রাজনীতির পরে মুসলিমদের। দেখুন, মুসলিম তোষণের রাজনীতির এটাই ভবিষ্যৎ। এখন বাংলাতে এবং দেশে আবার নতুন করে জিন্না আর সোহরাওয়ার্দী তৈরি হচ্ছে। আমাদের আসাদুদ্দিন ওবেসি সাহেব নতুন জিন্না হতে চাইছেন ভারতবর্ষের, আর হুমায়ুন কবির এখানকার পাঞ্চার হুমায়ুন কবির, সেই পাঞ্চার হুমায়ুন কবির এখন এখানকার সোহরাওয়ার্দী হওয়ার চেষ্টা করছে। নীতিন নবীনের সঙ্গে সাক্ষাৎ করেছেন লিয়েন্ডার পেস, তাহলে কি লিয়েন্ডার পেস বিজেপিতে যোগদান করছেন? মানে দেখুন, এই বিষয়ে তো আমি বলতে পারবো না, এই বিষয়ে আমাদের রাজ্য সভাপতি অবগত করাতে পারবেন। কেউ কারোর সাথে দেখা করা মানে যে জয়েনিং করবে এরকম নেই, আবার জয়েনিংও করতে পারেন। সম্প্রতি তৃণমূলের তরফ থেকে একটা ছবি ফেসবুকে ভাইরাল করা হচ্ছে, সেটা হচ্ছে ইলেকশন কমিশনের একটা কাগজের মধ্যে, সেখানে বিজেপির পদ্মফুলের সিম্বল রয়েছে। দেখুন, এটা সম্ভবত স্যাবোটাজ, কারণ নির্বাচন কমিশন এই কাজের সাথে যুক্ত যে কর্মী তাকে সাসপেন্ড করে দিয়েছে, তার চাকরি চলে গেছে। তো স্বাভাবিকভাবে এটা নির্বাচন কমিশনের ভেতরেই কেউ বদমাশি করেছে, ব্যাস নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এ তো ক্লার্করা করে, নির্বাচন কমিশনের লিস্ট তো আর জ্ঞানেশ কুমার বসে বসে টাইপ করে না। মুখ্যমন্ত্রী বলছেন তো জ্ঞানেশ কুমার বিজেপির লোক, মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে জ্ঞানেশ কুমার, তাকে আবার ভ্যানিশ কুমার না কি বলছে। আমি কয়েকদিন আগে বলছিলাম যে আসল নামটা বলতে পারছে না। ভ্যানিশ কুমারের আসল নাম যদি তৃণমূল দিত, যেটা ভেতরে দিচ্ছে সেটা হচ্ছে পালিশ কুমার। তৃণমূলকে এইভাবে পালিশ কেউ করতে পারেনি যেভাবে উনি পালিশ করছেন। ভরকেন্দ্রে ভবানীপুরের সংঘাত তুঙ্গে, নন্দীগ্রামে বিডিওর বদলি নিয়ে এবার নির্বাচন কমিশনকে চিঠি তৃণমূলের, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন না, কিছুই না। শুভেন্দু ওখানে দাঁড়িয়েছেন আমাদের প্রার্থী হয়ে, বিজেপি ওখানে পুরো দমে কোমর বেঁধে নেমে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য। আমরাও যাবো প্রয়োজনে প্রচারে, এবং সেখানে গিয়ে আমরা পুরো জোর লাগাবো মুখ্যমন্ত্রীকে ওখানে থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার জন্য, এবং ওখান থেকে ওনাকে প্রাক্তন বিধায়কও করবো আমরা। ভবানীপুরের রিটার্নিং অফিসার শুভেন্দু ঘনিষ্ঠ, সে নিয়ে সঞ্জিত রায়ের বিরুদ্ধে তৃণমূল নালিশ করেছে কমিশনে। দেখুন, তাকে ভিডিও বানিয়েছে রাজ্য সরকার নন্দীগ্রামে, সেখান থেকে ট্রান্সফার করেছে নির্বাচন কমিশন। তো সে কিভাবে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হতে পারে? ভিডিও তো বানায় রাজ্য সরকার। কে কোথায় ভিডিও থাকবে? যতক্ষণ না ভোট ঘোষণা হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাজ্য সরকার ঘোষণা করে, রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেয়। আমার প্রশ্ন, যে ব্যক্তি এতদিন নন্দীগ্রামের ভিডিও ছিল, তিনি কিভাবে শুভেন্দু অধিকারীর লোক হতে পারেন? তাকে কি শুভেন্দু অধিকারীর লোক জেনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নিজে ওখানে ভিডিও করে দিয়েছেন? তাই হতে পারে কোন? গ্যাসের বুকিং ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে কেন্দ্র, যেখানে আগে 25 দিন ছিল, এখন উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত নয়, তাদেরকে মিনিমাম 35 দিন পর গ্যাস পাবে। যারা ডবল সিলিন্ডার 35। কি বলবেন, আগে 25 দিনের সময়সীমা ছিল। দেখুন, এই সময়সীমাগুলো তৈরি করা হচ্ছে বা চেঞ্জ করা, পরিবর্তন করা হচ্ছে, যাতে করে এই বিপদের সময়, কারণ এখন তো একটা যুদ্ধ চলছে, আপনারা জানেন, যুদ্ধ পরিস্থিতি, এবং সেই দেশগুলোতে যুদ্ধ চলছে যেখান থেকে ভারতের এই গ্যাস, পেট্রোলিয়াম এগুলো আসে, যাতে মজুতদাররা এই যুদ্ধ পরিস্থিতিকে কাজে লাগিয়ে বেশি বেশি সিলিন্ডার বুক করে এর ওর নামে বেনামে যাতে জমা করতে না পারে, সেই জন্য এই নিয়ম কানুন চালু করছে, যাতে সবাই সাধারণ মানুষ, যে কোনো সাধারণ মানুষের একটা সিলিন্ডারে 1 মাস যায় বা 30-35 দিন চলে যায়। সেই হিসেবে ডবল সিলিন্ডার মানে তার মিনিমাম 60 দিন যাবে। তো 60 দিনের জায়গায় 35 দিনের একটা গ্যাপ পিরিয়ড দেওয়া হয়েছে, 35 দিন পর পর গ্যাস দেওয়া হবে, যাতে জমা না হয়, বেআইনিভাবে কেউ জমা করে মানে ব্যবসা করতে না পারে, কালোবাজারি করতে না পারে, তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্যাস নিয়ে আরেকটা, গ্যাস সংকট নিয়ে সংসদের মকরদ্বারে বিক্ষোভ, বিরোধীদের যুদ্ধের 26 দিনের কমলো তীব্রতা, দাম কমলো অপরিচিত তেলে, তেজিত শেয়ার বাজার, এই নিয়ে কি বলবেন? দেখুন, শেয়ার বাজার বাড়বে, সবই আবার আগের জায়গায় ফিরে যাবে। যুদ্ধ পরিস্থিতি, বিরোধীরা যেহেতু তাদের কাছে কোনো ইস্যু নেই, মোদিজিকে কোনোভাবেই কুকুকাত করতে পারছে না, তাই এখন যুদ্ধ পরিস্থিতির মতো, দেখুন, যুদ্ধ এমন একটা পরিস্থিতিতে হচ্ছে যেখানে আমার আপনার কারোরই কিছু করার নেই, রাহুল গান্ধীরও কিছু করার নেই, মমতা বন্দ্যোপাধ্যায়েরও কিছু করার নেই, নরেন্দ্র মোদীরও কিছু করার নেই। কিন্তু এই পরিস্থিতিতে আমার মনে হয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সমস্ত
দেশবাসীকে, সমস্ত রাজনৈতিক দলকে এক ছাতার তলায় এসে এক বক্তব্য রাখা উচিত। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের বিরোধীরা কিন্তু সেটা বলছে না, তার উল্টোটা করছে। এটা অত্যন্ত চিন্তার বিষয়। দেশের স্বার্থ সবার আগে, এই মানসিকতা নিয়ে আমাদের বিরোধী দলগুলো কাজ করছে না। দাদা একটা প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের নামে উল্টোপাল্টা এখন অভিযোগ করছেন, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর মাথার অবস্থাটা ঠিক নেই। বুঝতে পারছে সরকার চলে যাচ্ছে, এতদিনের মৌরসি পাট্টা সেটা শেষ হবে, তো অত সহজে তো মেনে নিতে পারেন না, তো সেই রকম ভুলভাল বকছেন। কোনো তথ্য দিয়ে তো দেখাবেন যে মহিলাদের নাম বাদ করেছে, যে তথ্যটা কোথায়? তথ্য দিতে পারছেন না। মহিলা না অন্য মদি অন্য কিছু বলতে চাইছেন সেটা ভালো করে জিজ্ঞেস করুন।